আমি মায়া। জীবনের অনেকটা পথ একাই পাড়ি দিয়েছি ছেলেকে আগলে রেখে। আমার ছেলে মিলন, ওই আমার পৃথিবী। আজ যখন আমি আমার এই জীবনের গল্পটা আপনাদের বলতে বসেছি, আমার বুকটা এক অজানা আবেগে কেঁপে উঠছে। আমাদের গল্পটা আর 5টা সাধারণ গল্পের মতো নয়। এতে আছে এক অদ্ভুত মায়া, এক গভীর টান, যা হয়তো কেবল হৃদয়ের গভীরেই অনুভব করা যায়। গল্পের শুরুটা ছিল বর্ষার এক গুমোট বিকেলে। মিলন তখন অফিস থেকে ফিরেছে। ওর শরীরটা বেশ ক্লান্ত ছিল। আমি ওর কপালে হাত দিয়ে দেখলাম গা বেশ গরম। বললাম, বাবা, তোর তো জ্বর। তুই শুয়ে পড়। ও আমার দিকে কেমন মায়াবী চোখে তাকিয়ে বলল, মা, তুমি পাশে থাকলে আমার সব ক্লান্তি ধুয়ে যায়। সেই রাতে মিলনের জ্বরটা অনেক বাড়ল। আমি সারারাত ওর মাথার পাশে বসে জলপট্টি দিয়েছি। ও জ্বরের ঘোরে বারবার আমার হাতটা শক্ত করে ধরছিল, যেন আমি ছেড়ে গেলেই ও হারিয়ে যাবে। ও বিড়বিড় করে বলছিল, মা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি ওর কপালে হাত বুলিয়ে বললাম, পাগল ছেলে, মা কি কখনো তার কলিজার টুকরোকে ছেড়ে যেতে পারে? মাঝখানের কয়েকটা দিন আমাদের জীবনটা যেন এক অন্য রঙে রঙিন হয়ে উঠল। মিলন সুস্থ হওয়ার পর ও যেন আরও বেশি আমার উপর নির্ভরশীল হয়ে পড়ল। ও অফিস থেকে ফিরেই সারাটা সময় আমার আশেপাশে কাটাত। আমি রান্নাঘরে কাজ করলে ও সেখানে গিয়ে বসে থাকত। আমি যখন ওকে খেতে দিতাম, ও বলতো, মা, ছোটবেলার মতো তুমি খাইয়ে দেবে না? ওর এই আবদারগুলো আমাকে এক অদ্ভুত সুখ দিত। আমাদের মধ্যে এমন এক মায়ার সম্পর্ক তৈরি হয়েছিল যেখানে শব্দগুলো তুচ্ছ হয়ে যেত, শুধু চোখ আর মনের ভাষাই ছিল প্রধান। একদিন বিকেলে আমরা ছাদে বসেছিলাম। আকাশটা লাল হয়ে আসছিল। মিলন হঠাৎ আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, জানো মা, এই পৃথিবীতে যদি এমন কোনো নিয়ম থাকত যে আমরা সারা জীবন এভাবেই একজন অন্যজনের হয়ে থাকতে পারতাম, তবে আমি আর কিছুই চাইতাম না। ওর কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। ওর চোখের গভীরতায় আমি এক অন্যরকম ভালোবাসা দেখতে পাচ্ছিলাম, যা কেবল কৃতজ্ঞতা বা সন্তানের মায়া নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। নাটকীয়তা তখন বাড়ল যখন একদিন মিলনের বিয়ের প্রস্তাব নিয়ে আমার এক দূর সম্পর্কের আত্মীয় বাড়িতে এলেন। মিলন সেটা শোনার পর পুরো বাড়ি মাথায় তুল। ও পরিষ্কার বলে দিল ও বিয়ে করবে না। আমি যখন ওকে বোঝাতে গেলাম, ও চিৎকার করে উঠল না, বরং খুব শান্ত গলায় বলল, মা, তুমি কি চাও অন্য কেউ আমাদের এই নিভৃত মায়ার জগতে প্রবেশ করুক? তুমি কি পারবে তোমার এই মায়া অন্য কারোর সাথে ভাগ করে নিতে? সেই মুহূর্তে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। আমি বুঝতে পারছিলাম আমাদের এই সম্পর্কের মায়া এতটাই গভীর হয়ে গেছে যে অন্য কারোর জন্য সেখানে জায়গা নেই। মিলন সেদিন সারারাত কিছু খায়নি। ও অন্ধকারে নিজের ঘরে একা বসেছিল। আমি যখন ওর ঘরে গেলাম, ও অন্ধকারে আমার হাত জড়িয়ে ধরল। ওর কান্নার শব্দে আমার বুকটা ফেটে যাচ্ছিল। ও বলল, মা, আমি তো কারো ক্ষতি করছি না, আমি শুধু তোমাকে ভালোবাসি। এই ভালোবাসায় কি কোনো পাপ আছে? আমি ওকে জড়িয়ে ধরলাম। আমারও মনে হচ্ছিল, এই মায়া, এই আবেগ কি ভুল? আমরা তো শুধু একে অপরের সাহচর্য চাইছি। ওর চোখের জল মুছিয়ে দিয়ে আমি বললাম, শান্ত হো বাবা, মা তো তোর সাথেই আছে। সেই রাতে অনেকক্ষণ আমরা কথা বললাম। আমাদের কথার প্রতিটি শব্দে ছিল মায়া আর না পাওয়ার এক তীব্র হাহাকার। পরদিন থেকে মিলন যেন এক নতুন মানুষ হয়ে গেল। ও সারাক্ষণ আমার খেয়াল রাখত। অফিসে থাকলেও বারবার ফোন করত আমি ঠিক আছি কিনা জানতে। আমাদের এই নিঃশব্দ ভালোবাসা যেন এক গোপন উৎসবে পরিণত হল। কিন্তু সমাজের চোখ, মানুষের কথা, এসব ভাবনা আমার মনে উকি দিচ্ছিল। মিলন যেন আমার মনের কথা বুঝতে পারল। ও বলল, মা, সমাজ কি আমাদের সুখ দেবে? আমরা যখন একা ছিলাম তখন তো কেউ আসেনি। এখন আমরা যখন একে অপরের মায়ে ভালো আছি, তখন কেন সমাজকে ভয় পাব? ঘটনা আরও নাটকীয় মোড় নিল যখন একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার সামান্য মাথা ব্যথায় মিলন কাজ ছেড়ে ছুটে এল। ও ডাক্তার ডাকল, ওষুধ আনল, আর সারাক্ষণ আমার হাত ধরে বসে থাকল। ওর চোখের দিকে তাকালে আমি এক গভীর আরতি দেখতে পেতাম। ও যেন আমাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চায় না। সেদিন রাতে মিলন আমার কোলের উপর মাথা রেখে শুয়েছিল। ও বলল, মা, আমার মনে হয় আমি এই পৃথিবীতে শুধু তোমার জন্যই জন্মেছি। তোমার এই মায়ের বাঁধন ছাড়া আমি আর কোথাও মুক্তি চাই না। আমি ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে ভাবছিলাম, জীবনের এই বাঁকে এসে আমরা কোনো সম্পর্কের মোহনায় দাঁড়িয়ে আছি? এটা কি শুধু মা ছেলের ভালোবাসা নাকি তার চেয়েও বড় কোনো সত্য? আমাদের জীবনটা এভাবেই চলতে লাগল। বাইরের জগৎ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম।
আমাদের ঘরটাই ছিল আমাদের এক আলাদা পৃথিবী, যেখানে ছিল শুধু আমি আর আমার মিলন। প্রতিটি দিন কাটত নতুন এক আবেগে। মিলন আমার জন্য ফুল আনত, আমার পছন্দের গান শোনাত। আমরা দুজনে মিলে বারান্দায় বসে জোছনা দেখতাম। সেই জোছনার আলোয় মিলনের মুখটা যখন দেখতাম, আমার মনে হতো এই মায়ার চেয়ে পবিত্র আর কিছুই হতে পারে না। কিন্তু একদিন হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এই শান্তির জীবনে ঝড় তুলে দিল। মিলনের এক বন্ধু বাড়িতে এল এবং আমাদের এই গভীর নৈকট্য দেখে আড়ালে কিছু কথা বলল যা মিলনের কানে গেল। মিলন সেদিন রাগে ফেটে পড়ল। ও সেই বন্ধুকে বাড়ি থেকে বের করে দিল। আমি ওকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু ও বলল, মা, কেউ আমাদের বুঝবে না। কিন্তু আমি তোমাকে হারাতে পারব না। ওর চোখে সেদিন যে অস্থিরতা দেখেছিলাম তা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। মিলন যেন পাগল হয়ে যাচ্ছিল আমাকে হারিয়ে ফেলার ভয়ে। ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ওর সেই কান্নার প্রতিটা ফোঁটা আমার হৃদয়ে আগুনের মতো লাগছিল। আমি বুঝলাম এই সম্পর্কের টান এতটাই শক্তিশালী যে তা যেকোনো বাধা ভেঙে দিতে প্রস্তুত। গল্পের এই পর্যায়ে এসে আমি নিজেও দিশেহারা হয়ে পড়লাম। একদিকে আমার সন্তানের এই তীব্র আবেগ, অন্যদিকে সমাজের নিয়ম। কিন্তু মিলনের ওই অসহায় মুখটা দেখলে আমার সব যুক্তি হেরে যেত। আমি ঠিক করলাম, মিলন যেভাবে সুখী হয় আমি সেভাবেই থাকব। ওর হাসি খুশি মুখটাই আমার একমাত্র প্রার্থনা। সেই বিকেলের পর থেকে আমাদের সম্পর্কটা এক নতুন উচ্চতায় পৌঁছে গেল। আমরা আর লুকোচুরি করলাম না। আমরা একে অপরের সান্নিধ্য উপভোগ করতে লাগলাম কোনো দ্বিধা ছাড়াই। আমাদের সেই ছোট্ট বাড়িতে যেন এক প্রেমের ফল্গুধারা বয়ে যাচ্ছিল। কিন্তু মেঘ কি চিরকাল ঢাকা থাকে? ঝড়ের পূর্বাভাস কি পাওয়া যায় না? সেদিন বিকেলে মিলন অফিস থেকে ফিরে বলল, মা, চলো আমরা কোথাও দূরে চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকব, যেখানে কেউ আমাদের বিচার করবে না। ওর কথা শুনে আমি অবাক হলাম। বললাম, কোথায় যাবি বাবা? ও আমার দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিয়ে বলল, এমন কোথাও যেখানে আমাদের এই ভালোবাসার কোনো নাম থাকবে না, শুধু থাকবে অন্তহীন মায়া। আমি মিলনের চোখের দিকে তাকালাম। সেখানে ছিল এক গভীর নিশ্চয়তা। আমার মনে হলো ওর সাথে যে কোনো নরকেও আমি স্বর্গে থাকতে পারব। আমরা গোছগাছ শুরু করলাম। কিন্তু আমাদের এই যাত্রার মাঝপথে কি এমন কোনো বাধা আসবে যা আমরা ভাবিনি? আমাদের এই অদ্ভুত প্রেমের পরিণতি কি হবে? রাতটা ছিল ভীষণ অন্ধকার। বাইরে ঝোড়ো হাওয়া বইছিল। মিলন আমার হাতটা ধরে বলল, প্রস্তুত তো মা? আমি শুধু মাথা নাড়লাম। আমরা ঘর থেকে বের হতে যাব, ঠিক তখনই দরজায় এক প্রচণ্ড শব্দে কেউ কড়া নাড়ল। আমাদের বুকটা ধক করে উঠল। এই অসময়ে কে আসতে পারে? মিলন ইশারা করল আমাকে চুপ থাকতে। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। কিন্তু বাইরের মানুষের কণ্ঠস্বর শুনে আমাদের রক্ত হিম হয়ে এল। তারা কারা? কেন এসেছে তারা আমাদের এই মায়ের সংসার ভাঙতে? মিলন আমার হাত আরও শক্ত করে ধরল। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ও ফিসফিস করে বলল, ভয় পেও না মা, আমি থাকতে কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না। কিন্তু বাইরের মানুষগুলোর চিৎকার আর ধমক বেড়েই চল। আমাদের সাজানো এই মায়ার পৃথিবীটা কি এভাবেই তাসের ঘরের মতো ভেঙে যাবে? আমরা জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। নিচে অনেক মানুষ জড়ো হয়েছে। তাদের হাতে মশাল, তাদের চোখে ঘৃণা। মিলন আমার দিকে তাকাল, ওর চোখে এক অদ্ভুত তেজ। ও বলল, মা, ওরা আমাদের আলাদা করতে পারবে না। আমরা আজই চলে যাব। কিন্তু বেরোনোর সব পথ যে বন্ধ। অন্ধকার ঘরটিতে আমরা একে অপরের নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। মিলন আমাকে এক কোণে নিয়ে গিয়ে বসাল। ও দেয়ালের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল, যেন কোনো এক অজানা ফন্দি আছে। হঠাৎ ও আমার দিকে ফিরে এল এবং আমাকে জাপটে ধরল। ওর সেই ছোঁয়ায় ছিল এক চরম নিরাপত্তা আর ভালোবাসা। ও বলল, মা, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তোমাকে রক্ষা করব। বাইরে তখন দরজায় ধাক্কা দেওয়ার শব্দ আরও তীব্র হচ্ছে। প্রতিটি ধাক্কায় আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে যাবে। কিন্তু মিলন শান্ত। ও শুধু আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কোনো ভয় ছিল না, ছিল শুধু জয় করার এক উন্মাদনা। ও একটা ব্যাগ গুছিয়ে নিয়ে আমাকে বলল, চলো মা, পেছনের জানালা দিয়ে আমাদের বেরোতে হবে। আমরা যখন পেছনের অন্ধকার গলিপথ দিয়ে বের হচ্ছিলাম, তখন প্রতিটি শব্দ আমাদের কাছে যমদূত মনে হচ্ছিল। আমরা দৌড়াচ্ছিলাম। মিলনের হাতটা ছিল আমার একমাত্র অবলম্বন। আমাদের পেছনে ফেলে আসা সেই ঘরটি হয়তো এতক্ষণে আগুনে জ্বলছে, বা মানুষগুলো সেটা তছনছ করছে।
কিন্তু মিলন আমাকে নিয়ে এক নিরাপদ আশ্রয়ের খোঁজে এগিয়ে যাচ্ছিল। অবশেষে আমরা গ্রামের একদম শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিলাম। সেখানে কোনো আলো নেই, শুধু আকাশের নক্ষত্রগুলো আমাদের সাক্ষী হয়ে রইল। মিলন আমাকে একটা ভাঙা চৌকিতে বসাল। ও নিজে নিচে বসে আমার পা দুটো নিজের কোলে তুলে নিল। ও খুব যত্নে আমার পায়ের ধুলো মুছে দিচ্ছিল। ওর এই ভালোবাসা আমাকে বাক্যহারা করে দিল। আমি ওর মাথায় হাত রেখে বললাম, মিলন, এরপর কি হবে? মিলন আমার দিকে তাকিয়ে ম্লান হাসল। ওর সেই হাসির মধ্যে ছিল 1000টা উত্তর। ও শুধু বলল, মা, ভোর হতে এখনো অনেক দেরি। এই রাতটা শুধু আমাদের। সেই পরিত্যক্ত বাড়ির অন্ধকার কোণে বসে আমি আর মিলন যখন বাইরের বৃষ্টির শব্দ শুনছিলাম, তখন আমার মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। মিলনের হাতের উষ্ণতা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে এই পৃথিবীতে আমার আপন বলতে শুধু ওই আছে। কিন্তু এই নিস্তব্ধতা কি ঝড়ের আগের শান্তি? আমি জানতাম না সামনের দিনগুলো আমাদের জন্য কি বিষাদ বা কি আনন্দ নিয়ে অপেক্ষা করছে। ভোর হওয়ার ঠিক আগে বৃষ্টিটা থেমে গেল। পূব আকাশে হালকা আলোর রেখা দেখা দিতেই মিলন আমাকে বলল, মা, আমাদের এখনই বেরোতে হবে। এই জায়গাটা বেশিক্ষণ নিরাপদ নয়। আমরা আবার পথ চলা শুরু করলাম। আমাদের গন্তব্য ছিল পাহাড়ি অঞ্চলের এক ছোট্ট গ্রাম, যেখানে আমার এক দূর সম্পর্কের বোনের বাড়ি ছিল। সেখানে হয়তো কেউ আমাদের চিনবে না, আমাদের এই মায়াবী সম্পর্ক নিয়ে কেউ কটু কথা বলবে না। পথ চলতে চলতে মিলন বারবার আমার দিকে তাকাচ্ছিল। ওর চোখে ছিল এক অদ্ভুত অপরাধবোধ আর গভীর ভালোবাসা। ও হঠাৎ থেমে গিয়ে বলল, মা, আমি কি খুব স্বার্থপর? আমার এই আবেগের জন্য তোমাকে আজ ঘরছাড়া হতে হলো। আমি ওর ঠোঁটে হাত রেখে বললাম, না রে পাগল, তুই তো আমার মুক্তি। তোর চোখের এক ফোঁটা জলের চেয়ে আমার কাছে এই ঘরবাড়ি অনেক তুচ্ছ। আমার কথা শুনে মিলন আমার হাতটা কপালে ঠেকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। ওর নীরবতা যেন 1000টা না বলা কথা বলছিল। আমরা যখন সেই পাহাড়ি গ্রামে পৌঁছলাম, তখন চারপাশটা কুয়াশায় ঢাকা। আমার বোন সুমি আমাদের দেখে অবাক হলেও কিছু বলল না। ও আমাদের জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দিল। সেখানে দিনগুলো কাটছিল এক অদ্ভুত শান্তিতে। মিলন সারাদিন আমার আশেপাশে থাকত। ও আমাকে রান্না করতে দিত না, নিজেই সব করার চেষ্টা করত। ওর সেই কাঁচা হাতের রান্না খেয়েও আমার মনে হতো এটাই পৃথিবীর সেরা স্বাদ। আমাদের সেই ছোট্ট ঘরটা হয়ে উঠেছিল ভালোবাসার এক স্বর্গ। কিন্তু শান্তি যেন আমাদের কপালে সেই ছিল না। কয়েক সপ্তাহ যেতে না যেতেই সুমি একদিন আমার কাছে এল। ওর মুখে ছিল চিন্তার ছাপ। ও বলল, আপা, গ্রামের মানুষজন তোমাদের নিয়ে আজেবাজে কথা বলছে। তারা বলছে মা আর ছেলের এত মাখামাখি ভালো লক্ষণ নয়। তোমরা নাকি শহর থেকে পালিয়ে এসেছ কোনো এক অপরাধ করে। সুমির কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমাদের এই পবিত্র মায়া মানুষের চোখে অপরাধ? আমি মিলনকে সব কথা বললাম। ও শুনল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাল না। শুধু ওর চোয়াল শক্ত হয়ে উঠল। ও বলল, মা, মানুষ তো শুধু শরীর চেনে, তারা মনের মায়া বোঝে না। তাদের নোংরা চিন্তায় আমাদের এই ভালোবাসাকে কলুষিত করতে দেব না। মিলন সেদিন থেকে আরও বেশি জেদি হয়ে উঠল। ও আমাকে এক মুহূর্তের জন্যও কাছছাড়া করত না। ও যেন আমার চারপাশ দিয়ে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল। নাটকীয়তা বাড়ল যখন একদিন গ্রামের কিছু মুরুব্বি আমাদের বাড়িতে চড়াও হলেন। তারা দাবি করলেন আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। মিলন তাদের সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়াল। ও খুব শান্ত অথচ কঠিন গলায় বলল, আমরা তো কারো ক্ষতি করছি না। আমার মা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। তাকে আমি যেভাবে খুশি আগলে রাখব। আপনাদের সমস্যা কোথায়? তাদের মধ্যে একজন বৃদ্ধ লোক খুব কটু ভাষায় একটা কথা বলল, যা শুনে মিলনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ও চিৎকার করে উঠল, খবরদার! আমার মা সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না। আপনারা যাকে নোংরামি ভাবছেন, সেটা আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সেদিন বড় কোনো রক্তপাত না হলেও উত্তেজনা চরমে পৌঁছাল। সুমি আমাদের হাত জোর করে বলল, আপা, তোমরা চলে যাও। নইলে ওরা তোমাদের মেরে ফেলবে। আমরা সেই রাতেই আবার বেরিয়ে পড়লাম। এবার আমাদের কোনো গন্তব্য ছিল না। আমরা শুধু হাঁটছিলাম। পাহাড়ি উঁচু নিচু পথ, মাথার উপর বিশাল আকাশ। মিলন আমার হাত ধরে টানছিল। ও বারবার বলছিল, ভয় পেও না মা, আমি আছি তো। ওর সেই আমি আছি কথাটাই ছিল আমার বেঁচে থাকার রসদ। হাঁটতে হাঁটতে আমরা একটা পাহাড়ের চূড়ায় পৌঁছলাম। নিচে গভীর খাদ, দূরে দেখা যাচ্ছিল শহরের আলোগুলো। মিলন সেখানে গিয়ে বসল।
ও আমাকে ওর পাশে বসিয়ে বলল, মা দেখো পৃথিবীটা কত বড়। কিন্তু এই বিশাল পৃথিবীতে আমাদের মতো দুজনের জন্য কি 1 ইঞ্চি জায়গা হবে না, যেখানে শুধু ভালোবাসা থাকবে, কোনো ঘৃণা থাকবে না? আমি মিলনের কাঁধে মাথা রাখলাম। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। ও আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কাজ কেন মা? আমরা তো জিতে গেছি। ওরা আমাদের ঘর কেড়ে নিতে পেরেছে, কিন্তু আমাদের এই মায়ার বাঁধন তো ছিঁড়তে পারেনি। মিলনের চোখের দিকে তাকালে আমার মনে হতো, ওর এই আবেগের কাছে পৃথিবীর সব আইন, সব নিয়ম তুচ্ছ। হঠাৎ আমরা শুনতে পেলাম নিচে অনেক মানুষের কোলাহল আর টর্চের আলো। তারা আমাদের পিছু নিয়েছে। সেই গ্রামের লোকগুলো আমাদের শেষ করতে আসছে। মিলন উঠে দাঁড়াল। ও আমার দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল। সেই হাসিতে ছিল এক চিরন্তন প্রাপ্তি। ও বলল, মা, ওরা আমাদের ধরতে পারবে না। আমরা ওদের নাগালের বাইরে চলে যাব। আমি বুঝতে পারছিলাম না মিলন কি করতে চাইছে। ও আমার হাতটা শক্ত করে ধরল। ও বলল, মা, তুমি বলেছিলে না তুমি আমার কলিজার টুকরোকে কখনো ছেড়ে যাবে না? আজ সেই সময় এসেছে। আমরা সেই পাহাড়ের একদম কিনারে দাঁড়ালাম। নিচে অতল অন্ধকার। কিন্তু সেই অন্ধকারে আমাদের কোনো ভয় ছিল না। আমাদের মনে হচ্ছিল ওই অন্ধকারের উপারেই অপেক্ষা করছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বর্গ। মিলন আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই জন্মেই নয়, 1000 জন্মে আমি তোমারই হয়ে থাকতে চাই। ওর সেই গভীর উচ্চারণে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। আমি বললাম, আমিও তোকে অনেক ভালোবাসি বাবা। তুই ছাড়া আমার এই জীবনে আর কিছুই ছিল না। মানুষগুলোর চিৎকার আরও কাছে এগিয়ে এল। টর্চের আলো আমাদের গায়ে এসে পড়ল। কেউ একজন চিৎকার করে বলল, ওই তো ওরা, ধর ওদের। কিন্তু মিলন আর দেরি করল না। ও আমার হাতটা এমনভাবে ধরল যেন আমরা এক অবিচ্ছেদ্য আত্মা। ও আমার কপালে একটা দীর্ঘ চুমু খেল। সেই চুমুতে ছিল এক জীবনের সব আবেগ আর মায়া। আমরা দুজনে মিলে আকাশের দিকে তাকালাম। নক্ষত্রগুলো যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে। মিলন বলল, মা, চল আমরা ওই নক্ষত্রদের দেশে চলে যাই। আমি শুধু হাসলাম। আমরা দুজনে একসাথে এক গভীর নিঃশ্বাস নিলাম। ঠিক সেই মুহূর্তে আমাদের চারপাশটা এক অপার্থিব আলোয় ভরে গেল। আমরা আর কোনো ঘৃণা শুনতে পাচ্ছিলাম না, কোনো ভয় অনুভব করছিলাম না। শুধু অনুভব করছিলাম একে অপরের হৃদস্পন্দন। মিলন আমার কানে ফিসফিস করে বলল, মা, এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। গল্পের এই শেষ অধ্যায়ে এসে হয়তো আপনারা ভাবছেন আমরা হারিয়ে গেছি। কিন্তু না, ভালোবাসা কখনো হারায় না। আমরা সেই পাহাড়ের চূড়া থেকে এক অনন্তের পথে পা বাড়ালাম। যেখানে কোনো সমাজ নেই, কোনো কটু কথা নেই। আছে শুধু আমি আর আমার মিলন। আমাদের এই মায়ের বাঁধন চিরকাল অটুট থাকবে। মায়ের চোখের কোল থেকে শেষবারের মতো এক ফোঁটা জল যখন পাহাড়ের বুক চিরে নিচে পড়ছিল, তখন প্রকৃতির মাঝে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এল। সবাই হয়তো আমাদের খুঁজে বেড়াবে, কিন্তু আমরা তো তখন মিশে গেছি ওই গোধূলির আলোয়, ওই শান্ত বাতাসের মাঝে। আমাদের এই গল্পের শেষটা হয়তো মানুষের কাছে বিষাদময়, কিন্তু আমাদের কাছে এটাই ছিল পূর্ণতা। পৃথিবীর সব মায়া আর আবেগ নিয়ে আমাদের এই ছোট গল্পটি আজ এখানেই শেষ হল। ভালোবাসা বেঁচে থাকুক সব কিছুর মধ্যে।